ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার। মাইরার ঢোক গেলে। হঠাৎই ইরফান মাইরাকে ছেড়ে দেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রুমা নওয়াজ কিছু বলতে চাইলে তারেক নওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন, মাইরার ওর মধ্যে কোনো ঝামেলা চলছে, আমাদের জানানোর হলে জানাবে, আপাতত ওদের একা ছেড়ে দাও। রুমা নওয়াজ ভ্রু কুঁচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবার মারে। তারেক নওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন, কষ্ট পেয়েছেও কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানেই মারত। স্বামীর কথা মেনে রুমা নওয়াজ আর কিছুই বললেন না। মাইরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়। কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বাহাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মাইরা অবাক হয়ে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখ জোড়া বুজে 2বার শ্বাস টানে, আবার ফেলে। এরপর পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচালো না। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, সেলফিশ গার্ল। মাইরা অবাক হয়। লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? ইরফান মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মাইরা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল? আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ, আমার কথা ভাবিস না তুই? কথাগুলো বলে দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে ধীর পায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা বার্ডফ্লাওয়ার? মাইরা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে 2 হাতে মাইরার গা লাগলে নিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মাইরার চোখ টলমল করে ওঠে। লোকটা এত আবেগী স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল, এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মাইরার চোখে মুখে হাজারো প্রশ্ন, হাজারো কৌতূহল। ইরফান হঠাৎই মাইরার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেওয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলি আমায় বল? মাইরা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে থাকে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ডফ্লাওয়ার? আমি কি করে থাকব? আমি বার্ডফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ বল? মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মাইরাকে ধাক্কা দিয়ে 2 হাতে মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে। তুই কি জানিস না তোর বউয়ের ব্রেন টিউমার? ওই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। আজ আবার এতগুলো মাস পরে এসেছে। সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারে রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ। মাইরা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে। তার বার্ডফ্লাওয়ার এটা, কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মাইরাকে ছেড়ে ডান হাতে মাইরার চোয়াল ধরে হিসিয়ে বলে, কেন মরতে চাস বল? এই বার্ডফ্লাওয়ার, বল। আমায় একটাবার কেন বলিসনি তুই সিক? কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে?
কেন এত সেলফিশ হয়ে গেলি বাটফ্লাওয়ার? মাইরা কাঁদতে কাঁদতেই হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়, কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন, তবে কেন বাঁচতে যাব আমি? কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মাইরার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়ে গেছে। তার বাটফ্লাওয়ার এসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মাইরার কান্নারত মুখটার দিকে একধ্যানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই। হঠাৎ ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার বুকটা ধক করে ওঠে। এত করুণ সুর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশলা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশলার খুব কষ্ট হবে কি? ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে। চোখ মুখ কান্নার পানিতে একাকার। ইরফান মাইরার চোখে দৃষ্টি রেখে দৃঢ়কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আমার বাটফ্লাওয়ারের এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বাটফ্লাওয়ার। কথাটা বলে থামে। এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বাটফ্লাওয়ার। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এত দৃঢ় শিশলা কেমন ভাঙা লাগছে কেন? এত বিধ্বস্ত লাগছে কেন? মাইরা ঢোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবেন না? আমি আপনার কে? ইরফান মাইরার কথাটা শুনে বিষণ্ণ মুখখানায় এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দুই হাতের আজলায় মাইরার মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমু আঁকে। মাইরার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে ভেসে যায়। ইরফান তার দুই হাতের মাঝে মাইরার মুখটা রেখে মাইরার মুখটা সামান্য উঁচু করল। মাইরা পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ায় চেয়ে আছে। ইরফান মাইরার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এইটুকু গেয়ে থামে ইরফান। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশলা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মাইরার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়াই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেওয়ার। ইরফান নওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই, পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করব বাটফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দেব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মাইরার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মাইরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বাটফ্লাওয়ার। মাইরা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান? তার শিশলা তাকে ভালোবাসে। শিশলার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল। আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশলার ভালোবাসা। মাইরার চোখ জোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মাইরার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মাইরাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মাইরা ফুপিয়ে কাঁদে। তার শিশলা তার জন্য এভাবে পাগলামি করছে, তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মাইরাকে ছেড়ে মাইরাকে ঠেলে সরিয়ে দেয়। দুই হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সব কিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, হোয়াই আর ইউ সো সেলফিশ বাটফ্লাওয়ার। মাইরা কেঁপে ওঠে। কান্নামাখা গলায় বলে, আপনি যে বলতেন
আপনি আমাকে পছন্দ করেন না। তবে মাইরার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখজোড়া থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাঁচ উল্টে ফেলে চিৎকার করে বলে, এক্স্যাক্টলি, আই ডোন্ট লাইক ইউ, বাট ইউ আর মাই ফিলিংস, মাই অ্যাডিকশন, মাই ইমোশনস। ইউ আর মাই হার্ট, স্টুপিড গার্ল। কথাটা বলে বড় বড় পা ফেলে মাইরার সামনে গিয়ে মাইরাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড়িয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর মাই হার্ট বাডফ্লাওয়ার। কথাটা বলতে বলতে টুপ করে মাইরার কাঁধে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মাইরা বুঝতে পারে, এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য। তার শিশলা তাকে অনেক বেশি ভালোবাসে। কাঁপা কাঁপা 2 হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশলা। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎই মাইরাকে ছেড়ে 2 হাতের মাঝে মাইরার মুখটা আগলে নেয়। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্তলাল চোখজোড়া ভেজা। মাইরার ভীষণ কান্না পায়। এ কী হাল হয়েছে তার শিশলার। ইরফান 2 হাতে মাইরার গাল মুছে দিয়ে মাইরার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে, বাডফ্লাওয়ার, ইউ নো, আই। কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মাইরাকে ছেড়ে 2 পা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। 2 হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখ জোড়া বুজে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মাইরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, ইউ আর জাস্ট মাই বাডফ্লাওয়ার। মাইরা 2 হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশলা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশলাকে এত অসহায় লাগছে। হঠাৎই ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মাইরা ইরফানের দিকে তাকিয়েছিল। এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট 2 হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মাইরাকে ঝাপসা লাগে। দুর্বল শরীরে বাঁ হাত বাড়িয়ে মাইরার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা ইরফানের ধাক্কা খেয়ে অনেকটা পিছিয়ে যায়। কোমরসহ হাতে ব্যথা পায়। ইরফান আদো আদো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর এ সেলফিশ গার্ল, আউট, আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করে, তুই কেন এত সেলফিশ বাডফ্লাওয়ার? মাইরার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এমন রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন বলুন তো? ইরফান ঢুলছে মনে হচ্ছে। মাইরার 2 হাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। মাইরার সেদিকে কোনো হুঁশ নেই। সে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টুনে খোলে। বিড়বিড় করে আওড়ায়, আই অ্যাম ওকে। মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। 2 হাত ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথার সাথে মাথা ঘোরানো। দুটো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সব কিছু ঘুরছে। মাইরার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে 2 হাতে ইরফানের গাল ধরে ফোঁপানি কণ্ঠে ডাকে, শিশলা। ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে। থেমে থেমে বলে,
মাই বাট ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মাইরা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মাইরাকে 2 হাতের উপর নিয়ে উঠে বসে। মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায় যেন। বিড়বিড় করে, শিশলা, আপনি ডক্টরের কাছে যান। ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা ইরফানের ঘাড়ে পেছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নওয়াজ সহ রুমা নওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল, কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধসহ সবার শরীর শিউরে ওঠে। মাইরা সহ ইরফান রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মাইরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মাইরাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়, ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা নেবে। শুদ্ধ দ্রুত বলে, মামা, মাইরাকে কোলে নিন। তারেক নওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান, বাবা তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নওয়াজ কেঁদে দেয়, এ কি অবস্থা হয়েছে তার ছেলের? মাইরারই বা কি হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে, কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ, মাইরাকে কোলে নিন দ্রুত, ইরফানকে হসপিটালে নিতে হবে। তারেক নওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মাইরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? শুদ্ধ তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বাটফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মাইরাকে হসপিটালে নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নওয়াজ, সাথে রুমা নওয়াজও আছেন। সীমান্তর সাথে কথা বলেছে শুদ্ধ। মাইরার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচলেস হয়ে গিয়েছে। মেয়েটা কত বড় অসুখ নিজের মাঝে লালন করছিল তা কেউই বুঝতে পারেনি। প্রায় 3 মাস আগে মাইরা এই হসপিটালে একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরপর মাইরা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এত সাহস, শুদ্ধ ভেবে পায় না। এত বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখনের তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এটা ভেবেই ছেলেটা কুল পায় না। ফাইজ শুদ্ধর পাশে বসা। নাসিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়। চোখ ছোট ছোট করে বলে, মাইরার চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে এসেছে। তুই এখন ওকে বারবি ডল ডাকটা ছাড়তে পারলি না? নাসিম হঠাৎই শুদ্ধকে টেনে দাঁড় করায়, সবাই এখানে আছে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ, 20 মিনিটে আসছি আমরা, তুই এদিকটা সামলা। শুদ্ধ নাসিমের পিছু পিছু যেতে যেতে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা, ইরফান মাইরাকে রেখে কিভাবে যাব এভাবে? নাসিম শুনল না। শুদ্ধকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে, আরে
আমার এখন ফালতু কথা বলতে ভালো লাগছে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাসিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। শুদ্ধও বেরিয়ে আসে। নাসিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রুকুচকে নিজেও এগিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাসিম সমানে অন্তরার বাড়ির কলিং বেল বাজায়। শুদ্ধ নাসিমের হাত সরিয়ে বলে, আরে, কলিং বেল কি দোষ করলো? ছাড় এটাকে। তাদের কথার মাঝেই অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাসিমার শুদ্ধকে দেখে হেসে বলে, তোরা ভেতরে আয়। কথাটা বলে পেছন ঘুরতে নেয়, তখনই নাসিম কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় অন্তরার গালে। অন্তরা একটুও বুঝতে না পারায় থাপ্পড় খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একই গালে নাসিম আরেকটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাসিম চিৎকার করে বলে, এটা একটা কালনাগিনী। এর মতো বেয়াদব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাসিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাসিম দাঁড়া, কি করছিস? নাসিম চিল্লিয়ে বলে, এই, তোর ফোন দে তো, ফোন দে তোর। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি। বাসায় কেউ নেই। তার বাবা গ্রামে নুসরাত ফ্রেন্ডের বাসায় গিয়েছে। নাসিম আবারও চিল্লিয়ে বলে, অন্তরা, তোর ফোন দে। অন্তরা কেঁপে ওঠে। নিজেকে সামলে এগিয়ে এসে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেব বাকি আছে, আগে তোর ফোন দে। কথা বলতেই অন্তরার ফোন পাশের টেবিলের উপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লক নেই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাসিম ঘেঁটে ঘেঁটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মাইরাকে শুনিয়েছিল। ভয়েসটি শুনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। অন্তরার ঢোক গেলে। নাসিম অন্তরার ফোন আঁচড়ে ফেলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন বেয়াদব মেয়েকে অ্যালাউ করেছিল কে? শুদ্ধ তুই করেছিলি না? তুই করেছিলি। সব দোষ তোর। এই অন্তরা বারবি ডলকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ? শুদ্ধ বিস্মিত চোখে অন্তরার পানে তাকায়। নাসিম আবারও চিৎকার করে বলে, আমি বলেছিলাম বারবি ডলের ক্ষতি করবি না, কিন্তু ও তো স্বার্থপর। ওর কারো ভালোই সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মাইরাকে ভয়েস শুনিয়েছিল নাসিম সেই ক্যাফেতেই ছিল। তাকে সেদিনও জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এত শিওর হয়ে কিভাবে আসলো বুঝল না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবি ডলের যদি কিছু হয় একে আমি ছাড়ব না শুদ্ধ। তোর সামনে বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে জবাই করে দিয়ে যাবে। দরকার হলে সেই ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎই মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে বলে, মাইরার ব্রেন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মাইরার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। দু চোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধও নেই। মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুকু বাচ্চা একটা মেয়ে, যে তোর ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে? যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। বিড়বিড় করল, মাইরা।
নাসিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কাছে ওই ভয়েস রেকর্ডটা আছে না? শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আছে। নাসিম ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে বলে, বারবি ডলকে এই রেকর্ড শুনিয়ে ভুল ভাঙিয়ে দিবি, নয়তো ওর ব্রেইনে আরও বেশি চাপ পড়বে। শুদ্ধ বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকিয়ে রইল, মৃদু স্বরে বলল, মাইরাকে অনেক ভালোবাসিস, তাই না? নাসিম গাড়ির ব্রেক কষল, সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ নাসিমের দিকেই তাকিয়ে আছে। নাসিম চোখ বুজে রেখেই মৃদু স্বরে বলল, আমি শুধু চাই বারবি ডল ভালো থাকুক, বারবি ডলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মাইরাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয় না? নাসিম ঢোক গিলে ভারী গলায় বলে, ভীষণ কষ্ট হয়, কিন্তু বারবি ডলকে চাওয়ার অধিকার আমার নেই। বারবি ডল ইরফানকে মন দিয়ে তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে, আর আমি নিজের থেকে বারবি ডলকে কষ্ট দেওয়ার অধিকার ছেড়ে দিয়েছি। এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, বারবি ডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে তাকিয়ে আছে। মৃদু স্বরে বলে, এভাবেও ভালোবাসা যায়? নাসিম মলিন হেসে বলে, যায়। ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে। হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথার পাশেই একটা সুখকর প্রশান্তি আছে। শুদ্ধ নীরব দৃষ্টিতে নাসিমের পানে চেয়ে রইল। নাসিম দুই হাতে তার ঝাপসা চোখ জোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে পৌঁছে শুদ্ধ ধীরে ধীরে মাইরার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ইরফানের এই অবস্থা, মাইরার এই রোগ, সব মিলিয়ে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া, ফারা আছে। রুমা নওয়াজ আর তারেক নওয়াজ বাইরে বসে আছেন। মাইরা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনায়া মাইরার দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে কান্নামাখা গলায় বলে, তুমি এমনটা কি করে করতে পারলে মাইরা? আমরা তোমার কেউ নই। মাইরা নীরবে চোখের পানি ফেলে, ভাঙা গলায় বলে, সরি আপু। তোমার ভাইয়া কেমন আছে? ইনায়া নাক টেনে বলে, ভালো আছে। ভাইয়া ভালো আছে মাইরা, কিন্তু তুমি এটা কি করছো বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটাবার কেন বললে না? মাইরা চোখ বুজে নেয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করল, মুখে হাসি ফোটালো। এরপর এগিয়ে আসতে আসতে ইনায়ার উদ্দেশ্যে হেসে বলে, মাইরা অসুস্থ ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এমন ভ্যাভা করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর কথায় মাইরা চোখে পানি নিয়ে হেসে ফেলে। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো। তুমি দ্রুত সুস্থ হও। এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো। শুদ্ধর কথায় মাইরা আবারও হাসল। ফারাও মৃদু হাসল। শুদ্ধ ফারার দিকে তাকায়। হাত বাড়িয়ে ফারাকে কাছে ডাকলে ফারা শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারার হাত ধরে বলে, দেখো তো মাইরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয় কিনা? মাইরা শুদ্ধ আর ফারার দিকে তাকিয়ে হেসে বলে, আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, দেখলে, এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কতটা জরুরি একবার ভাবো। মাইরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারার দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখছে? শুদ্ধ একটা চেয়ার টেনে মাইরার পাশ বরাবর বসল। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলল, মাইরা,
এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মাইরা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, এখন ঠিক আছি। কিন্তু এটা দিয়ে কি করব? শুদ্ধ মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর নিজেই বুঝতে পারবে। মাইরা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউম মিডিয়ামের চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। ইরফান বলল, আই লাইক ইউ টু। অন্তরা বলল, তুমি সত্যিই আমাকে পছন্দ করো ইরফান? কবে বিয়ে করবে আমায়? হোয়াট ননসেন্স। ইউ আর মাই গুড ফ্রেন্ড। আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। মাইরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে সরি মাইরা। মাইরা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিশলাকে সে ভুল বুঝেছে। মাইরার কান্না পায়। সে তার শিশলাকে কেন ভুল বুঝল? সে তো বুঝতো ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিশলা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মাইরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে, শিশলা, আমি সরি গো। শুদ্ধ পকেট থেকে একটা কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে, একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটা পেয়েছিল। মাইরা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে প্রথম 3টা শব্দ পড়েই বুঝেছিল ইরফান মাইরাকে লিখেছে। সে আর পড়েনি। তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখল মাইরা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মাইরা ইরফানের এই লেখাটুকু পড়েনি, হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটা এগিয়ে দেয় মাইরার দিকে। মৃদুস্বরে বলে, মাইরা, দেখো তো এটা কি? মাইরা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকল কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়োনি, তাই না মাইরা? মাইরা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মাইরা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে, আমার একান্ত বাডফ্লাওয়ার। আমার বাডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পড়ি। এইটুকু পড়েই মাইরার পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা যে তার শিশলার লেখা। সে ইরফানের লেখা চেনে, দেখেছিল বেশ কয়েকবার। তার শিশলা তাকে ভালোবাসে। তার শিশলা তাকে ভালোবেসে বাডফ্লাওয়ার ডাকে। এজন্যই ফোনের পাসওয়ার্ড দিয়েছিল এটা। সে তার শিশলার পরী। মাইরার চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি তোমার একান্ত শিশলা। চিঠিটুকু পড়ে মাইরা বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে? তার শিশলা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে? তার অভিমান অভিযোগ মুছে দিতে চেয়েছে? মাইরার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিশলাকে রেখে কি করে যাবে? মাইরা যখন গ্রামে থাকতো তখন থেকেই মাঝে মাঝেই মাথা ব্যথা করতো তার। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে মাকে। খাবারই তো খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মাইরা সেই টাকা দিয়ে একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এত এত কষ্ট ভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কেনেনি আর। ভেবেছিল যে কয়দিন বাঁচবে সেই কয়দিন এভাবে হেসে খেলেই দিন পার করে দেবে। কিন্তু তার শিশলাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্য ভেবেছিল তার শিশলা অন্য কাউকে পছন্দ করে, তখন মাইরার ভীষণ কষ্ট হচ্ছিল। তার মরে যাওয়ার তাড়া আরও বেড়ে গেল।
তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে। আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খারাপই হয়েছে, উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিশলার কি হবে? তার শিশলাও তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছে করছে যে, আর বাঁচা যাবে না। পানিতে টইটুম্বুর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে, এসে এত এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এত সবের পিছনের কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মাইরা। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, ওনাকে একটু দেখতে দেবেন ভাইয়া। শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব করলাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে? মাইরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিশলা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন, কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে, তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রুমা নওয়াজ ভেতরে এসে মাইরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মাইরার পাশে বসে। মাইরা ভেজা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। রুমা নওয়াজ মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলেন, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। মাইরা রুমা নওয়াজকে জড়িয়ে ধরল। রুমা নওয়াজও মাইরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ। এক কোণায় তারেক নওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে, নয়তো আবারও সেম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথাই শুনবে না। তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এজন্যই ইরফান এখনও বেডে শুয়ে আছে। সবাই মূলত মাইরাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মাইরার অপারেশন করাতে হবে। ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বাডফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফরিয়ে উঠে বসে। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ ফাইজার তার বাবাকে দেখে চারপাশে চোখ বুলায়। আর কেউ নেই। তার বাডফ্লাওয়ার কোথায়? তার বাডফ্লাওয়ার সিক। তারেক নওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা, আমার বাডফ্লাওয়ার কোথায়? তারেক নওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে শুদ্ধ ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বাডফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল। মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে এভাবে দেখলে আবারও যদি সেম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসাই করবে নাকি মাইরার চিকিৎসা করবে? শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাতঝাড়া দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বাডফ্লাওয়ারকে তোরা? তারেক নওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করব আমরা। ইরফান দুই হাতে মাথার চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছ আমার বাডফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মাইরার চিকিৎসা করাতে হবে তো, বস একটু, কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না, আগে আমার বাডফ্লাওয়ারকে দেখব, এরপর সব কথা হবে। কোথায়ও বল। বলতে বলতে বেডে একটা লাথি দিল। বেড কয়েক হাত দূরে সরে যায়। তখনই দুজন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, স্যার আপনি অসুস্থ। তারেক নওয়াজ উঁচু গলায় বলে, ইরফান তুমি অসুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুট। কী করেছো তোমরা আমার বাডফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে ওঠে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়।
কিছু বলার আগে ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বাডফ্লাওয়ারকে, তোমাদের বলতে হবে না। শুদ্ধ পিছু পিছু দৌড়ে যায়, ফাইজও পিছু পিছু যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করল। একটা মেয়েকে আর কত কষ্ট সহ্য করতে হবে, আল্লাহর কত পরীক্ষা নেবে ওইটুকু মেয়ের। একটু পরই ভাবল, না, আল্লাহকে কি করে অভিযোগ দেব, তার দয়াতেই তো এখনও বেঁচে আছে মাইরা। তিনি দয়া করলেই মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নওয়াজের ভীষণ অসহায় লাগল। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিনও যাবে না তার। ইরফান মাইরার কেবিনের সামনে দাঁড়িয়ে, তার পাশেই শুদ্ধ। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতরে একধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মাইরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই। শুদ্ধ ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মাইরা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়, নয়তো ইরফান আরও কি পাগলামি করত কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারা ইনায়াও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মাইরার পানে। মাইরার মুখ লাল হয়ে আছে, কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান ঢোক গেলে, সে এত উইক কবে ছিল সে মনে করতে পারে না। রুমা নওয়াজ মাইরাকে বালিশের উপর শুয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান, তুমি ঠিক আছো? মাইরা একটু নড়ে চড়ে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি, হালকা ঘুম এসেছিল চোখে, যেন ইরফানকেই স্বপ্নে দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট হলো। ইরফানের গালে হাত দিয়ে বলল, মাইরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মাইরার দিকে তাকায়, শুকনো ঢোক গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। সে ডাকতে চাইছে মাইরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মাইরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহু কষ্টে উচ্চারণ করে, বাডফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মাইরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে। হালকা ঘুম আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বাডফ্লাওয়ার ডাকটা যেন তড়িৎ গতিতে মাইরার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়েই ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটা শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেওয়া। চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মাইরা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এত অগোছালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতা এত অগোছালো। মাইরার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, শিশলা। ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মাইরাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মুখ ইরফানের বুকে ঠেকে। মেয়েটি চোখ বুজে নেয়। দুই হাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিশলার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুজে আছে, হাতের বাঁধন শক্ত, যেন মাইরাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মাইরা ফুপিয়ে ওঠে। রুমা নওয়াজ ঝাপসা চোখে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মোহাব্বত নেই? কেউ বিলিভ করবে এই যে মাইরার এই অবস্থায় তার ছেলেটা এত ভেঙে পড়েছে? তারা কেউ কল্পনা করেছিল? উল্টো দুদিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মাইরাকে এখনও মেনে নিতে পারছে না। অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলে মেয়েকে একা ছাড়তে রুমা নওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইনায়াও মায়ের সাথে বেরিয়ে যায়।
শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দুজন মানুষের দিকে। সে চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে, কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কী করে করবে সেই উপায় তো তার জানা নেই। নীরবে ফারার হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারা ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাকে শুধু দেখল, আর কিছুই বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো। ইনায়া এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদু স্বরে বলে, লিটল কুইন, মাইরার এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো ওর সামনে, মনে থাকবে? ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই। ওকে আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে। জানেন আল্লাহ কেন ওর সাথে এমন করল? ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে এক জায়গায় বসল। মাইরার দুই হাত ইরফানের পিঠে, বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে, শিশলা। ইরফান মাইরাকে তার বুকে শক্ত করে ধরে রাখল। বেশ অনেক সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দুই হাতের আঁচলায় মাইরার মুখটা নেয়। মাইরা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দুই হাতে মাইরার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই। কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। ইরফানের কণ্ঠে একটু জোর নেই। মাইরার আরও কান্না পায়। ইরফানের এসব কথায় মাইরা যে এখন আরও ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশলার এসব ভালোবাসা তো আর পাবে না। মাইরা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে, শিশলা। ইরফান মাইরার ডান গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, বলো। মাইরা কিছুই বলে না, চুপচাপ দেখে ইরফানকে। তার শিশলা তাকে ভালোবাসে, কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে? মাইরা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মাইরার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মাইরার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই? মাইরা মাথা নেড়ে বলে, আছে, আমার ঠান্ডা লাগে। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ভেজা চোখে ইরফানের দিকেই চেয়ে আছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশলা। ইরফান বাঁ হাতে মাইরাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বাটফ্লাওয়ার ছাড়া আর কার শিশলা হব আমি? মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে। চোখ জোড়া উপরের দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বাটফ্লাওয়ারকে? ইরফান বুঝল মাইরা ইচ্ছে করেই এমনটা করছে, তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, ইউ নো, আমি বাটফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মাইরার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান মাইরার কপালে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মাইরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, খাইনি, আমার ক্ষুধা লেগেছে। ইরফান মাইরার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে, অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদু স্বরে বলে, কী খাবে? মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচব না শিশলা? ইরফান সাথে সাথে মাইরার দুই গাল তার দুই হাতের আঁচলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, শিশলার দেহে প্রাণ থাকতে বাটফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবেই চোখ বুজে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত
তবে শিশলা তার সব আয়ু বাডফ্লাওয়ারের নামে লিখে দিত। মাইরা 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মাইরার ঠোঁটজোড়ার সাথে তার ঠোঁটজোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, হুশ, ডোন্ট ক্রাই বাডফ্লাওয়ার, কিচ্ছু হবে না তোমার। মাইরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশলার বুকে।